মুস্তফা মহসিন মন্টু ভাইয়ের শোক সভায় এবং স্মরণ সভায় যিনি সভাপতিত্ব করছেন, তার যখন যৌবন ছিল, আমি হাত জোর করে বলছি আপনারা কথাগুলো শুনেন, কেউ শব্দ করেন না। তার যখন যৌবন ছিল, আমার শহীদ ভাই আজকে সভাপতি, তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং ঢাকা শহরকে মুক্ত করার জন্য সাথীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন। যিনি আজকের প্রধান অতিথি, বঙ্গবন্ধুর সবচেয়ে যারা ঘনিষ্ঠজন ছিলেন, এমনকি 1972 সনের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছার আগে 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন, বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশে সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটি, বাংলাদেশের নাম পৃথিবীর আইনবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন। এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি স্যালুট দেই। সবাই মুক্তিযোদ্ধা, 1-2 জন বাদে আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন। মুয়াজ্জেম হোসেন খান মজলিস সাহেব, আমি মাপ চাই, আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই, কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্যালুট দিলাম। এখানে মাসুম সাহেব, বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে। বন্ধুরা, হায়রে বাংলাদেশ, হায়রে বাঙালি জাতি, কোনদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা, কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ। এই দেশ মুঘল পাঠানের ব্রিটিশের ছিল, এই দেশ পাকিস্তানিদের ছিল। সেই দেশে আজকের প্রজন্ম জানে না যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এদের যুদ্ধের কারণেই বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল। সেই যে বাংলাদেশ, বাঙালি জাতির রাষ্ট্র, আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে। বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা। এই যে মন্টু ভাইয়ের শোক সভাটা করছি, এদের পিছনেও কারণ আছে, কিন্তু এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে এখন আর নাই। মন্টু ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন। কেন এসেছেন? আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এনেছি? এই যে মহিউদ্দিন খুকার থেকে ধরে আরো আছে, আমি নাম বললাম না,
আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে, মশগুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করেছিল এই বাংলায়। তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা। এখন পর্যন্ত মন্টু ভাইয়ের যে দল গণফুরা, তারা একটা সুখ সভার আয়োজন করতে পারে নাই বা করে নাই। তাদের নাকি 12 বা 14 তারিখে আছে। আমরা করেছি কেন? আমরা করেছি এই কারণে, আমার মা এখন মারা যাচ্ছে। আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ বলা শুরু হয় এক সময় 5ই আগস্টের পর থেকে। 47 মুক্তিযুদ্ধ আর 24 হলো মুক্তিযুদ্ধ। আর 71-এ নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। এই গন্ডগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করে সৃষ্টি করছিল, ওইটা কোনো যুদ্ধ না। 3 দিন যখন বলছে, 4র্থ দিন এই বিবেকের তাড়নায় আমি একটা রাজনৈতিক দল করি, আপনারা বোধহয় অনেকেই জানেন। আমি মনে করেছি রাজনীতি করি আর না করি, জীবনে বাঁচি বা মরি, নিঃশ্বাস থাকুক আর চলে যাক, যদি এই সব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি, বিবেক আমাকে দংশন করবে। মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাব। কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমরা কিন্তু এখনো জীবিত আছি। আর যাই করো, মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইলো, যখন 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো উদ্যত দেখালো, সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে। সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টু ভাইকে পাইলাম আমি একটা ইউটিউবে। সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিই, হয়তোবা শুনেছেন। সেই মন্টু ভাই বসা আছে, অসুস্থ, কথা বলতে পারে না। এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো, আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান, আপনারা তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী। আমি সঙ্গে সঙ্গে বললাম, কার কর্মী? বললো বঙ্গবন্ধুর কর্মী। আমি বললাম, শেখ মুজিবের কর্মী। তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই। শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ, কারণ শেখ মুজিবই এই দেশে 6 দফা দিয়ে শিখিয়েছিল তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। শেখ মুজিব শিখিয়েছিল তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। শেখ মুজিবই 70-এ নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। টিকার মুখে, হিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সবচেয়ে খারাপ মানুষ। তা না হলে আমাদের বোনদের বিয়ে হতো পাকিস্তানিদের সাথে, কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো। কথাটা আমি বলছিলাম, আপনাদের মনে আছে? সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না। আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও, তাহলে এটার নাম কি? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান যদি হয়, এই দেশের সমস্ত কল কারখানা, মিল, 22 পরিবার আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, সাইগলের ছিল। আমরা তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, তাদের পাঠে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম, বাঙালির সন্তানেরা। আমরা বাঙালির সন্তান
পাকিস্তান আমলে মাত্র 6% ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে, পাকিস্তানিরা ছিল 94%। সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল। বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই, বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই। উসমানীর মতো একজন প্রথিত দেশা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল। আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিমক হারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা? বাঙালির ছেলে সচিব হতো কিনা? বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা? বাঙালির ছেলে চিফ জাস্টিস হতো কিনা? সুপ্রিম কোর্ট হতো কিনা? কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো, সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে। কাজে এই সব নিমক হারাম বেঈমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশে সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে খুব পরিষ্কার ভাবে আজকে কথা বলা দরকার। বলবেন কিনা আমি জানি না, আমি জানি না আপনারা বলবেন কিনা। নাকি এই দেশে একদিন যে আপনারা মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়েছিলেন, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরবাতে আপনারা যুদ্ধ করেছিলেন, স্বপ্নে দেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পতাকাশে ঝলমল করে, স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, শিক্ষা শেষে চাকরি হবে, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে হিন্দু না মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি, আমরা মানুষ হয়েছি পৃথিবীতে, আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ। সেটা আপনারা চান কিনা বলেন? কিন্তু আজকে দেশ কোথায় গেছে? সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয়, এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে। আজকে 16ই ডিসেম্বর হয় না, 26শে মার্চ হয় না, আজকে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি। এইটা একটা কি বলবো আপনাদেরকে, 21শে ফেব্রুয়ারি হলো এইবার যে 21শে ফেব্রুয়ারির মাঠ ছিল সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল। এই দেশে এখন আর লালনের গান গাওয়া যায় না, এখন আর এই দেশে গান নাই, নাটক নাই, সাহিত্য নাই, ইতিহাস নাই। এই দেশে আর এখন রবীন্দ্রসঙ্গীত হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয় শাহজাদপুরে, রবি ঠাকুরের বই নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে। এরা নাকি কাফের। আপনারা কি এটাই মনে করেন? আমরা বাঙালি জাতি একদিন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর যাবত এই বাংলার যে ইতিহাস, এই ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যার ধর্ম আমরা পালন করব। আর যখন আমরা রাজনীতিতে যাব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকারের ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল। প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট
ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল, মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই, এই দেশের নেতাকে কে? এই দেশের নেতা ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম, ইউনূস সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা 1971 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, যারা ওই এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 না, এটা তো হতে পারে না, এটা আমরা মানি না, আমাদের মতো করে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই, আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকবে। আচ্ছা যুদ্ধ বাদ দেন, 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এখন তো দেখে হায় রে হায়, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা তো গেছে গা, সময় তো চলে গেছে 1 বছর। গণতন্ত্র কোথায়? ভোট কোথায়? যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান, হায় হায়, সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি? কি দেখি? জনাব ইউনূস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়, আমার দেশে গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, বিদেশের একটা স্টিমার লাগায় রাইকা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে, আপনি নিশ্চুপ করে থাকবেন, আপনি হবেন গোলামের ছেলে গোলাম, আপনি হবেন দিয়েগো গার্সিয়া, আপনি হবেন ফিলিপাইন, আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ। যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগায় দিতে পারে, আন্তর্জাতিক লাগায় দিবে, সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউনূস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব, যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি বলছি ইউনূস সাহেব, আপনাকে আমি সম্মান করি, বেশি কথা কইেন না, অতবাদ পুতিয়া মাখায়েন না, আপনি সমুদ্র বন্দর দিবেন, আমি প্রতিবাদ করলাম এবং করব, দেখি আপনি আমাকে প্রতিহত করেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা। এই যে দেশ, এই দেশে এখন সবাই অনিরাপদ, কারো মানিজ্যতের কোনো গ্যারান্টি নাই। আপনি রাস্তা দিয়ে যাবেন, 10টা ছেলে আপনাকে ধরে পিটায় দিয়া রাস্তায় ফেলায় যাবে, আপনি হলেন ফ্যাসিস্টের সাথী। 15টা মানুষ যাবে গুলশানে, একটা বাড়ির দরজা ভেঙে ঢুকিয়া মেয়েদের গলার হার ছিনতাই করবে, সোনার গয়না নিয়ে যাবে, 2 লাখ টাকা নিয়ে যাবে, কেন? ওইলো ফ্যাসিস্ট। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি, কোন দলের লোক হিসাবে না। এই দেশ আমি চাই না বন্ধুরা, আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধু
সবার নেতা। হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষের কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচু গুলা উপর টাকায় নামায়া পা দিয়া পাড়ায়া পাড়ায়া ভাঙলো, থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা, বীরুত্তম কারা, বীর বিক্রম কারা, বীর প্রতীক কারা বন্ধুরা, মুক্তিযোদ্ধা কারা? আমরা।